মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটা একটি খুব মজার গল্প। গল্পটি লিখেছেন তারাপদ রায়। গল্পের নাম স্কন্ধকুমার এবং অর্ধচন্দ্র। খামটা হাতে নিয়ে কনকেন্দু কিছুক্ষণ চুপ করে বসে আছেন। বহুদিন পরে আজকের ডাকে তার একটা চিঠি এসেছে। এ বাড়িতে চিঠিপত্র কদাচিৎ আসে, আসার কোনো কারণও নেই। আসেই বা কেন? ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সব বিদেশে থাকে, সেই সুদূর কানাডায়। জামাই বিলেতে ডাক্তারি করে, মেয়েও সেখানে। তার স্ত্রী মালতী দেবী মেয়ের কাছে গিয়েছেন, তা প্রায় মাস দুয়েক হলো। মেয়ের বাচ্চা হবে। মালতী দেবীকে মেয়ের কাছে আরও মাস চারেক অন্তত থাকতে হবে। ছেলে, মেয়ে, জামাই কেউ চিঠিপত্র কিছুই লেখে না। তারা সরাসরি যোগাযোগ করে টেলিফোনে, নানা রকম কথা হয়। তারপরে আর চিঠির প্রয়োজন পড়ে না। চিঠি এ বাড়িতে যা দু একটা আসে তার প্রায় সবই ইলেকট্রিক বিল, টেলিফোন বিল ইত্যাদি। আর বিশেষ প্রয়োজনে শ্যামপুরে গ্রামের বাড়ি থেকে খুড়তুতো ভাই নবেন্দু চিঠি লেখে। তো আজ সেই শ্যামপুর থেকে নবেন্দুর একটা চিঠি এসেছে। কি ব্যাপার কে জানে। পূর্ব শহরতলির প্রায় শেষ প্রান্তে কনকেন্দুর এই বাড়ির নাম শেষ স্টেশন। বছর দশেক আগে চাকরি থেকে অবসর নিয়ে তিনি এই বাড়িটা করেছিলেন। ছেলে, মেয়ে, স্ত্রী, লোকজন বাড়িতে সেদিন পর্যন্ত কিছু কিছু ছিল। এখন তো বাড়ি একদম ফাঁকা। লোকজন বলতে কনকেন্দু ছাড়া আর মাত্র দুজন, অবশ্য দুজন না বলে 1.5 জন বলাই ভালো। এর মধ্যে প্রথম জন হলো দুর্যোধন। পুরনো কাজের লোক, বয়স হয়েছে, এককালে খুবই কাজের ছিল। কিন্তু এই বছর 7 আগে নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে তার কোমর ভেঙে যায়। সে আর ভালো হয়নি। আর তাছাড়া বয়সও হয়েছে। দুর্যোধনের বয়স কনকেন্দুর থেকে কম নয়, বরং বেশিই হবে। তা হোক। সকালবেলা একবার বিছানা থেকে পাঁজাকলা করে কনকেন্দু তাকে দাঁড় করিয়ে দেন। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজা, তরকারি কোটা, কাপড় কাচা, রান্নাবান্না করা সব কলের পুতুলের মতো সে করে যায়। ধীরে ধীরে হেঁটে হেঁটে বাজার দোকান করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে। তারপর সন্ধ্যার পরে কাজকর্ম, খাওয়া দাওয়া মিটে গেলে কনকেন্দুবাবু আবার পাঁজাকলা করে তাকে বিছানায় শুয়ে দেন। দুর্যোধন ছাড়া আর যে তৃতীয় তথা আধখানা জীব সে স্টেশনে বসবাস করে সে একটি হাফ হুলো। হাফ হুলো কারণ বেড়ালটি এখনো পূর্ণত্ব প্রাপ্ত হয়নি। এটার বয়স নিতান্তই 6 মাস। পাশের বাড়ির মেনি তার এই ছানাটিকে চোখ ফোটার পরই ঘাড় কামড়ে ধরে কনকেন্দুবাবুর বৈঠকখানা ঘরে রেখে যায়। তারপর আর একদিনও খোঁজ নেয়নি তা নয়, মাঝে মাঝে এসে বেশ কিছুদিন হলো সে দুধ খাইয়ে গেছে। হালকা নীল রঙের চোখের মণি, সাদা ধবধবে লোমের চঞ্চল বিড়াল শাবকটি সহজেই কনকেন্দুবাবুর, বিশেষ করে তাঁর স্ত্রীর হৃদয় হরণ করে। এটাকে আর ফেলে দেওয়া বা তাড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। এখন অবশ্য বিড়াল ছানাটি আর তেমন সুন্দর নেই, এখনো সাবালক হয়নি, কিন্তু ক্রমশ একটি ঘাড় ও মাথা মোটা হুলো বিড়ালে পরিণত হচ্ছে। কনকেন্দুবাবু বিড়াল ছানাটির নামকরণ করেছেন স্কন্ধকুমার। অবশ্যই নামকরণ শুধু ঘাড় মোটা বলে নয়। স্কন্ধকুমারকে সেই যে শিশু বয়সে তার মা জননী কাঁধ কামড়ে ধরে এই বাড়িতে এনে রেখে গেছিল, হয়তোবা সেই কারণেই হুলোর একটা খারাপ অভ্যেস হয়ে গেছে যে সে সুযোগ পেলেই কনকেন্দুবাবুর, এমনকি অথর্ব দুর্যোধনের ঘাড়ে উঠে বসে পড়ে। তখন তাকে নামাই কার সাধ্য। এবারে আমরা আজকে সকালের ডাকে আসা চিঠিটার কথা বলি। তা আজকের এই চিঠিটা যথারীতি কনকেন্দুবাবুর দেশের বাড়ি শ্যামপুর থেকে এসেছে।
লিখেছেন দেশের বাড়ির ভারপ্রাপ্ত খুড়তুতো ভাই নবেন্দু। নবেন্দু অবশ্য বিনা কারণে চিঠি লেখার পাত্র নয়, খুব বেকায়দায় না পড়লে সে দাদাকে বিরক্ত করে না। পুরো 3 টাকা দামের খামের চিঠি। ডাক খরচ 3 টাকা কি করে যে উসুল করতে হয় সেটা নবেন্দু ভালোই জানে। 3 টাকা দামে 20 গ্রাম ওজনের চিঠি পাঠানো যায়। আর 20 গ্রাম কাগজ তো কম নয়। এক্সারসাইজ বুকের পাক্কা 6 পৃষ্ঠা, খামের ওজন শুদ্ধ 20 গ্রাম। খুদে খুদে হরফে পুরো পৃষ্ঠা জুড়ে চিঠি লেখেন নবেন্দু, সবার সাধু ভাষায়। আজ অনেকক্ষণ চিঠিটা হাতে ধরে উল্টে পাল্টে দেখে ধীরে সুস্থে খামটা খুললেন কনকেন্দুবাবু। কোনো তাড়া নেই তার। কি আর লিখবে নবেন্দু, এই জন গত মাসে লিখেছিল। কে বা কাহারা গত পরশু প্রবল বৃষ্টির মধ্যে রাত্রিগত ব্রাহ্ম মুহূর্তে ঢেঁকি ঘর হইতে বহু স্মৃতি বিজড়িত প্রাচীন ঢেঁকিটি অপহরণ করিয়া লইয়া গিয়াছে। শূন্য ঢেঁকিশাল দেখিলে হৃদয়ে হাহাকার জাগিয়া ওঠে। কর্তামার, বড় কর্তামার পূর্ণ পাদস্পর্শ বিজড়িত ওই মহান ঢেঁকি ইত্যাদি। সেই চিঠিটাকে কনকেন্দুবাবু বিশেষ গুরুত্ব দেননি। 50 বছর বাড়িতে ধান ভানা হয় না, ঢেঁকি ঘরে তালা। সেই ঢেঁকি চুরি গেলে কি আর আসে যায়। তার আগের চিঠি বর্ষার সময় এসেছিল। নবেন্দু লিখেছিল, এবছর বর্ষা মরশুমে বড়ই ব্যাঙের উৎপাত। কোলা ব্যাঙ, সোনা ব্যাঙ, ধাই ব্যাঙ, চাই ব্যাঙ। ব্যাঙে ব্যাঙে জীবন দুর্বিষহ। কুয়োর মধ্যে ব্যাঙ, বিছানার উপরে ব্যাঙ, রান্নাঘরে ব্যাঙ, ভাতের হাঁড়িতে ব্যাঙ, জামার পকেটে ব্যাঙ। এর একটা সুরাহা না হইলে শ্যাম্পু ছাড়িয়া পলাইতে হইবে। তো এই চিঠিটাকেও বিশেষ পাত্তা দেননি কনকেন্দুবাবু, তবে একটা মিথ্যে আশ্বাস দিয়েছিলেন। বিখ্যাত জাপানি যন্ত্র ভেকতারাও অর্ডার দিয়েছি, এলেই পাঠিয়ে দেব। এই যন্ত্র দেখা মাত্র সব রকম ব্যাঙ একেবারে লেজ তুলে পালাবে। কনকেন্দুবাবুর কাল্পনিক ভেকতারাও বাংলায় হলো ভেক তাড়াও। মনে রাখতে হবে, ভেক মানে হলো ব্যাঙ, আর এও মনে রাখতে হবে ভেক তাড়াও নামে কোনো জাপানি যন্ত্র নেই, থাকার কথাও নয়। কারণ জাপানিরা ব্যাঙ খায়, একেবারে চেটে পুটে খায়, আর তারা ব্যাঙ তাড়াতে যাবে কেন? তারা যদি কোনো যন্ত্র বানায় সেটা হবে ব্যাঙ বাড়াও অথবা ভেক বাড়াও যন্ত্র। তবে আজকের চিঠিটা অনেক বেশি গোলমেলে। অবশ্য গোলমালটা বুঝতে কনকেন্দুবাবুর যথেষ্ট সময় লাগছে। তিনি নবেন্দুর চিঠিটা উল্টো করে ধরেছেন। সেটা অবশ্য ভুল করে ধরেননি। কনকেন্দু কোনো কিছু ভুল করেন না বা ভুল করে করেন না। তা উল্টো করে চিঠি পড়ার ব্যাপারে কনকেন্দুবাবুর একটা নিজস্ব চিন্তাভাবনা অবশ্য রয়েছে। সেটা হলো যে একটা চিঠি লিখতে 0.5 ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, অথচ সেই চিঠিখানা 2 মিনিটে পড়ে ফেলা যায়। এতে অত পরিশ্রমে লেখা চিঠিটার প্রতি সুবিচার করা হয় না। আর তাছাড়া উল্টো করে পড়তে গেলে রীতিমতো মন দিয়ে গভীর অভিনিবেশ সহকারে পড়তে হয়। যেমন সময় লাগে, তেমনি চিঠির কথাগুলো মনে ছাপ ফেলে। আজ খুবই ধীরে ধীরে নবেন্দু চিঠিটার মর্মোদ্ধার করছিলেন কনকেন্দুবাবু। তবে নবেন্দু যা লিখেছে তা খুবই চিন্তার বিষয়। কনকেন্দুবাবুদের গ্রাম শ্যামপুরের পাশেই যে গ্রাম, তার নাম হলো বুড়ো শিবপুর। সেখানে একটি প্রাচীন শিব মন্দির আছে। সেই শিব ঠাকুর নাকি খুব জাগ্রত। কাশীতে কিংবা কলকাতায় কালীঘাটে যেমন ধর্মের ষাঁড় আছে, বুড়ো শিবপুরেও ঠিক তেমনি কয়েকটি ধর্মের ষাঁড় রয়েছে। শিব ঠাকুরের কাছে মানত করে অনেকে পুরুষ বাছুর, যাকে এঁড়ে বাছুর বলে, মন্দিরে দান করে। তাদেরকে ক্ষতি করবে না, তারা নিজের মতো চড়ে বেড়ায়। তবে সবসময় যে মন্দিরের কাছেই তারা চড়ে বেড়ায় তা নয়, তারা দূর দূরান্তরেও চলে যায়। তা এইরকম একটি কালো রঙের ষাঁড় বাছুর, তার কপালে সাদা আধফালি চাঁদ রয়েছে, সেই বাছুরটি বছর 2 আগে শ্যামপুরে কনকেন্দুবাবুদের বাড়ির কাছে চলে আসে।
আর সেই সময়ে কলকাতার শহরতলি থেকে ম্যালেরিয়া অত্যাচারে পালিয়ে কনকেন্দ্রবাবু সস্ত্রীক শ্যামপুরে এসে বসবাস করছিলেন। কনকেন্দ্রবাবুর স্ত্রী মালতী দেবীর খুব ন্যাওটা হয়ে পড়েছিল এই বাছুরটা। মালতী দেবী একে ভাতের ফ্যান, তরকারি খোসা এসব খেতে দিতেন। বাড়ির উঠোনে কলা গাছ কেটে থোর মোচা সমেত খাইয়েছিলেন এই ভাবী ধর্মের ষাঁড়কে। কনকেন্দ্রবাবু জীবজন্তু খুব পছন্দ করেন। তিনি অর্ধেক চাঁদ কপালি এই বাছুরটির নাম দিলেন অর্ধচন্দ্র। কনকেন্দ্রবাবু অর্ধচন্দ্রের ঘাড়ে হাত বুলে দিতেন, কপাল চুলকে দিতেন, আর অর্ধচন্দ্র মাথা নিচু করে আদর খেত। কখনো গলা উঁচু করে দিত, সেখানেও হাত বুলিয়ে দেওয়ার জন্য। শুধু মালতী দেবী একবার ক্ষীণ আপত্তি করেছিলেন যে অর্ধচন্দ্র নামটা যেন কেমন হলো, অর্ধচন্দ্র মানে তো গলা ধাক্কা। তখন কনকেন্দ্রবাবু বুঝিয়েছিলেন যে এখানে অর্ধচন্দ্র মানে গলা নয়, কপালের আধফালি চাঁদ। তো এসব তো হলো 2 বছর আগেকার কথা। তা আজকের চিঠিতে নবেন্দু যা লিখেছে সে খুবই চিন্তার কথা। অর্ধচন্দ্র নাকি ইতিমধ্যে একটি বিশাল ধর্মের ষাঁড়ে পরিণত হয়েছে, আর তার প্রতাপে আশপাশের 10 গ্রামের মানুষজন, ষাঁড়, বলদ একেবারে অতিষ্ঠ। সে আজকাল কদাচিৎ শ্যামপুরে আসে, তবে যখন আসে হুড়মুড় করে বাইরের বেড়া ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। কখনো বা দালানের মধ্যে ঢুকে এঘর ওঘর করে, তারপর সিঁড়ি দিয়ে গটগট করে দোতলার ছাদে উঠে যায়। তখন সেখান থেকে অতিকায় ষাঁড়কে নামায় কার সাধ্য? আর গৃহস্থ বাড়িতে ধর্মের ষাঁড় অভুক্ত থাকলে পাপ হবে। তাই নবেন্দু ছাদি থেকে ডাল, ভাত, তরকারি এসব খেতে দেয়। ঘাস খড় এসব মোটেই অর্ধচন্দ্রের পছন্দ নয়। কট্টর প্রাচীন ভাষায় নবেন্দু জানিয়েছে, যদিও ললাটের চন্দ্রটি এখনো অর্ধেকই আছে, আপনার সে অর্ধচন্দ্র এখন আর অর্ধ নয়, সে পূর্ণচন্দ্র হইয়াছে। অর্ধচন্দ্র ছাদ যথেষ্ট নোংরা করে, অনেক সময় ছাদের কার্নিশে সিংহ বাঁধাইয়া একা একাই গুঁতাগুঁতি করে। আর এই চিঠিটা মধ্যে অন্তত 7 বার নবেন্দু লিখেছে, আপনি শীঘ্র আসিবেন, আসিয়া অর্ধচন্দ্রের হাত হইতে আমাদের রক্ষা করবেন, অন্যথায় দালান কোঠা কিচ্ছু থাকিবে না। চিঠির এই অংশটা পাঠ করতে করতে কনকেন্দ্রবাবু একটু হাসলেন। নবেন্দুটা একটা মূর্খ। তা আর যাই হোক, অর্ধচন্দ্র একটা ষাঁড়, তার আবার হাত কোথায় যে তার হাত থেকে বাঁচাতে হবে? চিঠি পড়া সাঙ্গ হলে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন কনকেন্দু। প্রকৃত সমস্যাটা যে কি সেটা একটু অনুধাবন করার চেষ্টা করলেন। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর কনকেন্দু বুঝতে পারলেন যে এরকম জটিল সমস্যার সমাধান নবেন্দুর পক্ষে সম্ভব নয়। নবেন্দু সাদামাটা সরল প্রকৃতির মানুষ। কনকেন্দুর মনে আছে একবার কলকাতা বাড়িতে মালতী দেবী নবেন্দুকে বাজারে পাঠিয়েছিলেন খাসির মাংস আনতে। ঘন্টা 2 পরে নবেন্দু খালি হাতে ফিরে এলো। কি ব্যাপার? নবেন্দু বলল, পাঁঠা খাসিরা স্ট্রাইক করেছে, মাংস পাওয়া যাবে না। পাঁঠা খাসিরা স্ট্রাইক করেছে কথা শুনে মালতী দেবী, কনকেন্দ্রবাবু উভয় খুব ধন্দে পড়েছিলেন যে ব্যাপারটা কি। পরে অন্য লোকের কাছে শুনতে পেয়েছিলেন যে পুলিশের সঙ্গে ঝগড়া করে বাজারে মাংসের দোকানিরা দোকান বন্ধ রেখেছে। এই নবেন্দু যখন খুব ছোট তখন সে 1 বছর বাৎসরিক পরীক্ষায় অঙ্কে 0 পেয়েছিল, তাতেই সে খুশি। তখন কনকেন্দ্রবাবু তাকে বলেছিলেন, তুই 0 পেয়ে খুশি? সে কথায় নবেন্দু বলেছিল, দেখো একেবারে যে কিছুই পাইনি তা তো নয়, 0 তো পেয়েছি। কনকেন্দ্রবাবু বুঝতে পারলেন যে ছাদ থেকে ধর্মের ষাঁড় অর্ধচন্দ্রকে নামানো নবেন্দুর দ্বারা কখনোই সম্ভব হবে না। অর্ধচন্দ্র নামতে না চাইলে তাকে নামানো অসম্ভব। একমাত্র কায়দা কৌশল করেই তাকে নামাতে হবে। কনকেন্দ্রবাবু স্থির করলেন তিনি শ্যামপুরে চলে যাবেন। গ্রামের বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি, আর রেলগাড়িতে মাত্র তো 2.5 ঘন্টার পথ। শুধু দুর্যোধন আর স্কন্ধকুমারকে নিয়ে যা একটু সমস্যা। তবে দুর্যোধনের এক ভাইপো ঘটোৎকচ
কাছেই যাদবপুরে থাকে, সে না হয় কদিন এসে জ্যাঠার কাছে থাকবে, তাহলে এদিকে আর কোনো অসুবিধা হবে না। আর স্কন্ধকুমার, কনকেন্দ্রবাবু ঠিক করলেন তাকে একটা বাজারের থলেতে পুড়ে সঙ্গে নিয়ে শ্যামপুরে যাবেন। বলা হলো স্কন্ধকুমার সহ কনকেন্দ্রবাবুর শ্যামপুর যাত্রা খুব একটা নির্বিঘ্নে হলো না। একটা টকবগে যুবক বিড়ালকে থলের মধ্যে ভরা যে কি কঠিন কাজ, সেটা যে কখনো এই কাজ করেছে সেই শুধু বুঝবে। তার উপরে স্কন্ধকুমার যাতে ব্যাগের মধ্যে দম আটকিয়ে মরে না যায়, তাই চটের ব্যাগের গায়ে দুটো ফুটো করা হলো। ট্যাক্সি করে হাওড়া পৌঁছানোর আগেই স্কন্ধকুমার তার একটা ফুটো আঁচড়ে কামড়ে বড় করে ফেলল, আর সে ফুটোর মধ্য দিয়ে মুখ বের করে সে ম্যাও ম্যাও করে এই বন্দি দশার প্রতিবাদ করতে লাগলো। ট্যাক্সিওয়ালা তো প্রথমে বুঝতে পারেনি, কিন্তু যখন সে বুঝতে পারলো যে তার গাড়িতে একটা বিড়াল রয়েছে, সে গাড়ি দাঁড় করিয়ে দিল, আর যাবে না। কারণ ট্যাক্সি চালকেরা, শুধু ট্যাক্সি চালক কেন, প্রায় সব গাড়ির চালকই মনে করে যে বেড়াল খুবই অমঙ্গলে। গাড়ি চালানোর সময় রাস্তায় সামনে দিয়ে যদি একটা বেড়াল চলে যায়, সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে দেয়। কিছুক্ষণ পরে যখন সে মনে করে যে অমঙ্গলের প্রভাব কেটে গেছে, তখনই আবার গাড়ি চালায়। যদি তা না করে তো ট্যাক্সিওয়ালাদের ধারণা তাহলে দুর্ঘটনা একেবারে অনিবার্য। আর সেই বিড়াল কিনা সশরীরে ট্যাক্সির মধ্যে। ট্যাক্সিওয়ালা গাড়ি থামিয়ে কনকেন্দ্রবাবুকে বিড়ালের ব্যাগ সমেত রাস্তায় নামিয়ে দিয়ে ভাড়াটারা কিছুই না নিয়ে ঊর্ধ্বশ্বাসে চলে গেল। তো অগত্যা কনকেন্দ্র আর কি করেন, একটা রিক্সা নিলেন। ততক্ষণে স্কন্ধকুমার থলে ছিঁড়ে প্রায় বেরিয়ে পড়েছে। তখন তিনি রিক্সা নিয়ে প্রথমে একটা মুদিখানা দোকানে গেলেন, সেখানে থেকে এক বড় আকারের বাজারের থলে কিনলেন। তারপর সেই থলের মধ্যে স্কন্ধকুমার শুদ্ধ আগের থলেটা ঢুকিয়ে দিলেন। তারপরে বড় থলেটা মুখটা গিঁট দিয়ে বাঁধলেন। এবার আর হাওয়া বাতাসের কোনো অসুবিধে রইল না। কিন্তু এরপরেও বিপদ কিছু কম হয়নি। রেলগাড়ির কামরায় চেকার উঠে প্রথমেই কনকেন্দ্রবাবুর হাতে শক্ত করে ধরা থলেটার দিকে তাকালেন। স্কন্ধকুমার তখন ম্যাও ম্যাও করে ক্লান্ত হয়ে পড়েছে, আর আওয়াজ করছে না। তবে থলের মধ্যে কিন্তু বেশ নড়াচড়া করছে, বাইরে থেকে সেটা বেশ ভালোই বুঝতে পারা যাচ্ছে। যাত্রী গাড়িতে জীবজন্তু নিয়ে যাতায়াত নিষেধ। তা চেকার সাহেব এসে কনকেন্দুকে ধরলেন, আপনার ব্যাগের মধ্যে কি আছে? চেকার সাহেব ভেবেছিলেন বোধহয় কুকুরছানা অথবা হাঁস মুরগি জাতীয় কিছু একটা হতে পারে, কিন্তু কনকেন্দু যেই বললেন একটা বিড়াল আছে, চেকার তাড়াতাড়ি ত্রস্ত হবে টিকিট ফিকিট চেক না করেই একেবারে পাশের কামরায় চলে গেলেন। তা হয়েছিল কি, অনেক কাল আগে অল্প বয়সে চেকার সাহেব যখন স্কুলের নিচু ক্লাসে পড়তেন, তখন একবার মাস্টারমশাই বেড়ালের উপর রচনা লিখে আনতে বলেছিলেন। চেকার সাহেব ভেবেছিলেন যে বেড়ালের উপর রচনা মানে বেড়ালের গায়ের উপরে লিখতে হবে। তিনি বুঝতে পারেননি যে আসলে বেড়াল বিষয়ে রচনা লিখে আনতে বলা হয়েছে। ফলে একটা বুড়ো বেড়াল ধরে সেটাকে চিৎ করে শুইয়ে তার পেটের উপরে রচনা লেখার চেষ্টা করেছিলেন। আর কলমের নিবের খোঁচা খেয়ে বেড়াল খেপে গিয়ে বালক চেকার সাহেবকে আছড়ে কামড়ে একবারে রক্তারক্তি করে দেয়। আর সেই থেকে এই চেকার সাহেব বিড়াল দেখলেই ভয় পান। চেকার সাহেব কেন পালিয়ে গেলেন সেটা বুঝতে না পারলেও এরপর নির্বিবাদে কনকেন্দ্রবাবু স্কন্ধকুমারকে নিয়ে শ্যামপুরে পৌঁছলেন। এই চেকার সাহেবের মতোই বাছুর বয়সে অর্ধচন্দ্র বেড়াল দেখলে খুব ভয় পেত। কনকেন্দ্রবাবুর মনে আছে, সে সময় অর্ধচন্দ্রকে তার প্রিয় খাদ্য কপির ডাঁটা, কলার খোসা, রাঙা আলু দেওয়া হলেও যদি কাছে পিঠে কোনো বিড়াল থাকতো, সে কিছুতেই খাবারের লোভে আসত না, বরং নিরাপদ দূরত্বে পালিয়ে যেত। আর অল্প বয়সের ভয়ভীতি বেশি বয়সেও যায় না। তা এই কথাটা মনে রেখেই আজ স্কন্ধকুমারকে কনকেন্দ্রবাবু নিয়ে এসছেন। ছাদে উঠে অর্ধচন্দ্রের কাছে স্কন্ধকুমারকে ছেড়ে দেবেন, আর বেগতিক দেখে অর্ধচন্দ্র অবশ্যই ছাদ ছেড়ে সিঁড়ি দিয়ে নেমে আসবে। পরিকল্পনার মতন কাজ হলো। বাড়িতে পৌঁছেই নবেন্দুকে সঙ্গে নিয়ে
বেড়ালের থলে হাতে তিনি ছাদে উঠে গেলেন। অর্ধচন্দ্র একবার দেখেই কনকেন্দ্রবাবুকে চিনতে পারল। সে এগিয়ে এসে গলা বাড়িয়ে দিল আদর খাওয়ার জন্য। এখন বিশাল একটা ষাঁড়ে পরিণত হয়েছে অর্ধচন্দ্র, আর তার উপরে গোবরে, চোনায়, তরকারির খোসায় পুরো ছাদটা একবার নোংরা করে রেখেছে। এইরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে খুব সন্তর্পণে ডান হাত দিয়ে অর্ধচন্দ্রের গলায় আলতো করে হাত বোলাতে বোলাতে তিনি ব্যাগটা নবেন্দুকে এগিয়ে দিয়ে বললেন, নে, ঝোলাটা খুলে দে। ঝোলার মধ্যে কি আছে সেটা নবেন্দু জানার কথা নয়। ব্যাগ খুলতেই ফ্যাঁচ করে দাঁত বের করে স্কন্ধকুমার নবেন্দুকে তাড়া করে গেল। ব্যাপারটা যে কি নবেন্দু কিছুই বুঝতে পারল না বটে, কিন্তু অর্ধচন্দ্র বেড়াল দেখেই চিনতে পেরেছে। খুব ভয় পেয়ে সে দ্রুত পিছে গিয়ে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালো। কনকেন্দু খুব ভয় পেয়ে গেলেন। ছাদের কার্নিশ ভেঙে অর্ধচন্দ্র নিচে না পড়ে যায় তাদের একটা ভয়াবহ ব্যাপার হবে। কিন্তু ঘটনাটা অন্যদিকে মোড় নিল। সামনে অত বড় একটা ষাঁড় দেখে স্কন্ধকুমার তার নিজের স্বভাব মতো এক লাফে গিয়ে অর্ধচন্দ্রের কাঁধে গিয়ে বসল। অর্ধচন্দ্র দুবার কাঁধে ঝাঁকি দিয়ে চেষ্টা করলো স্কন্ধকুমারকে ফেলে দিতে, কিন্তু পারল না। এরপর অর্ধচন্দ্র দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে নবেন্দু এবং কনকেন্দুবাবুকে ধাক্কা দিয়ে ফেলে সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নিচে নেমে গেল। চারদিকে সম্পূর্ণ অপরিচিত পরিবেশ। ঘটনার আকস্মিকতায় স্কন্ধকুমার বিচলিত হয়ে অর্ধচন্দ্র নিচে নামতেই তার ঘাড় থেকে লাফিয়ে নেমে গেল, আর সামনের ভাট ফুলের ঝোপ কচুবন ভেদ করে অর্ধচন্দ্র পরিমণি করে ছুটতে লাগলো। আর ততক্ষণে কনকেন্দুবাবু নিচে নেমে এসছেন। ভাগ্য ভালো তাঁর কিংবা নবেন্দুর বিশেষ কোনো চোট লাগেনি। নিচে নেমে স্কন্ধকুমার তার কাঁধে ওঠার আগেই তিনি তাকে কোলে তুলে নিলেন। সেদিন পুরো এক বাটি ঘন দুধ স্কন্ধকুমারকে দেওয়া হলো। নবেন্দু লোক ডেকে ছাদ ঝেড়ে পুঁছে পরিষ্কার করে ফেলল, তারপর ছাদের দরজায় তালা দিয়ে দিল। অবশ্য তার বোধহয় কোনো প্রয়োজন ছিল না। স্কন্ধকুমার এখন কিছুদিন শ্যামপুরেই থাকবে এবং সম্ভবত অর্ধচন্দ্র এদিকে আর সহজে আসবে না। মধ্যে মধ্যে তাকে দেখা যায় দূরে ডিস্ট্রিক্ট বোর্ডে পুরনো রাস্তায় দাঁড়িয়ে কনকেন্দুদের বাড়িটার দিকে তাকিয়ে ফোঁস ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।